আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি দীপান্বিতা ম্যাডাম আজকে আলোচনা করব সামুদ্রিক খনিজসমূহ, খাদ্য এবং শক্তি। প্রথমে আমি আলোচনা করব সামুদ্রিক খনিজসমূহ। এটা তোমাদের ক্লাস 12-এ আছে, অর্থাৎ নতুন সিলেবাসের 12 মানে 3rd সেমিস্টারে। তোমরা হেডিং দেখে নিশ্চয়ই বুঝতে পারছো 4.3 মানে আমি কিন্তু চতুর্থ অধ্যায় থেকে এখনও বেরোতে পারিনি। মানে চতুর্থ অধ্যায়টা এতটাই বড়, যেখানে মহিষপান, মহিঢাল, সমুদ্র তলদেশের ভূ প্রকৃতি, সমুদ্র জলের উষ্ণতা, লবণতা সমস্ত ক্লাসগুলো পাটে পাটে করে দেওয়া আছে। আজকে সামুদ্রিক খনিজসমূহ, যদি সময় পাই তাহলে খাদ্য এবং শক্তি। এখনও যেটা আছে সেটা হচ্ছে সামুদ্রিক অবক্ষেপ। তাই আমার মনে হচ্ছে এখনও 2-3টা ক্লাস লাগবে। তারপরে আমি একটা ক্লাসে এমসিকিউ, জানি না একটা ক্লাসে হবে কি না, চেষ্টা করব একটা ক্লাসে করার। যদি না হয় একটা ক্লাস, 2টো ক্লাসে ভেঙে দিলাম, কিন্তু লাইভে আমি একটা ক্লাসেই পুরোটা করব, যাতে তোমরা একটা ক্লাস দেখলেই সমস্ত বাড়িমণ্ডল থেকে সমস্ত এমসিকিউ, এখানে প্রায় 500 মতো এমসিকিউ করে দেওয়া আছে। তো আমি আসবো পরের ভিডিওতে, তাই বলবো অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি নতুন কোনো ভিডিওর আপলোড দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। সামুদ্রিক খনিজসমূহ। আমরা জানি পৃথিবীতে জনসংখ্যা ক্রমশই বাড়ছে। এই ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে মানুষ যখন স্থলভাগের প্রাকৃতিক সম্পদগুলোকে প্রায় শেষ করে এনেছে, তখন কিন্তু বাদ দেয়নি সমুদ্রের অফুরন্ত ভাণ্ডারকে। তাহলে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে বর্তমানে যখন পৃথিবীর স্থলভাগের প্রাকৃতিক সম্পদগুলি প্রায় নিঃশেষের পথে, তখন মানুষের নজর গিয়ে পড়েছে সমুদ্রের অফুরন্ত সম্পদ ভাণ্ডারের দিকে। প্রায় 35 কোটি ঘনমাইল জুড়ে সমুদ্রের জলে অবস্থান করছে পৃথিবীর বিস্তৃততম খনিজ ভাণ্ডার। আমরা জলভাগের বিস্তার জানি, প্রায় 35 কোটি ঘনমাইল। এখানে রয়েছে পৃথিবীর বিস্তৃততম খনিজের ভাণ্ডার। এই খনিজগুলি সমুদ্র জলেও আছে, সৈকতভূমিতেও আছে, মহিষপান অঞ্চলে। মহিঢালে সেভাবে তো কালেকশন করার সুযোগ থাকে না, খাড়া ঢালু অঞ্চলে মানে সেখান থেকে যে আহরণ করে নিয়ে আসবে সেটা সম্ভব হয়নি, তাই মহিঢাল কথাটা এখানে বাদ আছে। এমনকি গভীর সমুদ্রের তলদেশের শিলাতেও পাওয়া যায় এই খনিজ সম্পদ। এবারে শুধু খনিজ সম্পদ বলতে আমরা কয়লা, আকরিক, লৌহ এইরকম যে বুঝি, সেগুলোই তো শুধু খনিজ সম্পদ নয়। আমরা এখানে জানবো যে সমুদ্রের জল থেকে কি কি খনিজ সম্পদ পাওয়া যায় একটা খাদ্যের যোগানদার হিসাবে। তাহলে এমন কিছু পাওয়া যায় যেটা খাদ্যের যোগান দেয়। খনিজ সম্পদের ভাণ্ডার এখানে হীরা, শঙ্খ, প্রবাল, মুক্তা এই সমস্ত যে জৈব সম্পদ থেকে পাওয়া। এছাড়াও কিন্তু আমরা জানি আমাদের ভারতে একটা উল্লেখযোগ্য উদাহরণ আছে। মুম্বাই থেকে প্রায় 120 কিলোমিটার ভেতরে গেলে, মানে সমুদ্রের গভীরেই গেলে, একটা বিরাট তৈল খনির ভাণ্ডার আবিষ্কৃত হয়েছে, যেটা হচ্ছে মুম্বাই হাই অঞ্চল। আমরা পুরো ডিটেলস দেখব যে সমুদ্র থেকে কি কি খনিজ পাওয়া যায়। বহু শিল্পের কাঁচামালের উৎস হিসেবে সমুদ্রের অবদান অপরিসীম। সমুদ্র প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যথেষ্ট কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। এখানে প্রত্যক্ষভাবে মানে যারা প্রত্যক্ষভাবে সমুদ্র থেকে সম্পদ আহরণ করছে, পরোক্ষভাবে মানে সেই সম্পদগুলো নিয়ে এসে যখন শিল্পে রূপান্তর করা হচ্ছে, শিল্প দ্রব্যে পরিণত করা হচ্ছে, তখন সেখানেও মানুষের কর্মসংস্থান ঘটছে। তাই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যথেষ্ট কর্মসংস্থানের সুযোগ ঘটে। এজন্য সমুদ্রকে প্রাকৃতিক সম্পদের গুদামঘর বা সংরক্ষণাগার বলা যেতে পারে। সমুদ্রের জলকে পুনর্ভব ও প্রবহমান সম্পদের ভাণ্ডার বলা হয়। পুনর্ভব কেন না, এটা পুনরায় হবে। আবার মানে ধরো কয়লা, খনিজ তেল এগুলো শেষ হয়ে গেলে এগুলোকে নতুন করে তৈরি করা যায়নি। এখানে মৎস্য সম্পদ পুনর্ভব, মাছ শেষ হয়ে গেলেও আবার 1 বছরের মধ্যে মাছের চারা তৈরি করে সেই মাছকে বড় করে তারা আবার ডিম দেবে। তো এটা হচ্ছে পুনর্ভব, পুনরায় যেটা হয়। প্রবহমান ধরো জল থেকে জলের স্রোতকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হয়, এই জলটা তো অফুরন্ত সম্পদকেই প্রবহমান সম্পদ বলে। তাহলে সমুদ্রের জলকে পুনর্ভব ও প্রবহমান সম্পদের ভাণ্ডার বলা হয়। মানুষের অর্থনৈতিক ক্ষেত্রে সমুদ্র যে কতখানি গুরুত্বপূর্ণ তার নিচের আলোচনা থেকে সহজে অনুমান করা যায়। কি কি সেটা দেখব। খনিজ সম্পদ। এখানে দেখো তোমরা কি কি খনিজ সম্পদ পাওয়া যায়। এক সেকেন্ড।
খনিজ সম্পদ। সমুদ্র বিভিন্ন ধরনের খনিজ সম্পদের অফুরন্ত ভাণ্ডার। এইসব খনিজ সম্পদের মধ্যে কিছু সমুদ্র জলে দ্রবীভূত অবস্থায় আছে, আবার কিছু সমুদ্র তলদেশে অবক্ষেপ হিসেবে আছে। যেমন বিভিন্ন প্রকার লবণ। সমুদ্র জলে বিভিন্ন প্রকার লবণ এটা বোধহয় প্রচুর সরি বাংলাতে করতে হবে, এটা প্রচুর কথাটা আমি একটু কারেকশন করে নিই। বাংলা প্রচুর পরিমাণে মিশে আছে। এগুলির মধ্যে সবচেয়ে বেশি আছে সোডিয়াম ক্লোরাইড 3.12% বা খাদ্য লবণ। সমুদ্র জলে আরও যেসব লবণ আছে সেগুলির মধ্যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড প্রভৃতি উল্লেখযোগ্য। আচ্ছা, সামুদ্রিক লবণ থেকে ক্ষার এবং ক্লোরিন উৎপাদন করে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এবারে ধাতব খনিজ দ্রব্য। সমুদ্র থেকে বিভিন্ন প্রকার খনিজ সম্পদ আহরণ করা হয়। এইসব খনিজ সম্পদের প্রধান উৎস এক ধরনের নুড়ি। ধাতব পদার্থে সমৃদ্ধ ছোট বড় নানা আকারের এইসব নুড়ি গভীর সমুদ্রের তলদেশে ছড়িয়ে আছে। নুড়িগুলিতে বিভিন্ন ধাতুর মধ্যে ম্যাঙ্গানিজের পরিমাণ বেশি থাকে বলে, ওই যে নুড়িগুলো তাতে বিভিন্ন রকমের খনিজ দ্রব্য থাকে, তার মধ্যে ম্যাঙ্গানিজের পরিমাণ বেশি থাকে বলে এদেরকে ম্যাঙ্গানিজ নোডিউলস বলে। ম্যাঙ্গানিজ ছাড়াও এইসব নুড়িতে কী কী থাকে দেখো, তামা, নিকেল, কোবাল্ট, রূপাস, লোহা, সীসা প্রভৃতি বিভিন্ন প্রকার ধাতু। সবচেয়ে যেটা মজার ঘটনা, স্থলভাগের বিভিন্ন খনিজ দ্রব্যসমূহের মতো কিন্তু ওই ম্যাঙ্গানিজ নুড়ি গচ্ছিত সম্পদ নয়। স্থলভাগের যে ম্যাঙ্গানিজ সেটা শেষ হয়ে যাবে, কিন্তু এখানে একটা গচ্ছিত সম্পদ, মানে ওইটুকুই আছে এরকম নয়। গভীর সমুদ্রের তলদেশে প্রতি বছরই প্রায় 1 কোটি টন ম্যাঙ্গানিজ নুড়ি সৃষ্টি হচ্ছে। তাহলে এই ম্যাঙ্গানিজ নোডিউলসের ব্যাপারটা একটুখানি দেখো। সমুদ্র থেকে বিভিন্ন খনিজ সম্পদ আহরণ করা হয়। এর মধ্যে এই খনিজ সম্পদের প্রধান উৎস হচ্ছে এক ধরনের নুড়ি। এই নুড়িগুলো কিন্তু তৈরি হচ্ছে, এবং এই নুড়িগুলো থেকে সবচেয়ে বেশি পরিমাণ যেটা পাওয়া যায় ম্যাঙ্গানিজ। এবং যেহেতু তৈরি হচ্ছে তাই কিন্তু এটা শেষ হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নয়, তাই এটা গচ্ছিত সম্পদ নয়। এই নুড়িতে ম্যাঙ্গানিজ ছাড়াও তামা থাকে, নিকেল থাকে, কোবাল্ট থাকে, রূপা থাকে, লোহা থাকে, সীসা থাকে। তাহলে এই সমস্ত ধাতুগুলো ব্যবহার করতে করতে স্থলভাগের ভাণ্ডার একসময় শেষ হয়ে যাবে, কিন্তু এই নুড়িগুলো যেহেতু প্রতি বছর 1 কোটি টন করে ম্যাঙ্গানিজ নুড়ির সৃষ্টি হচ্ছে, তাই শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। বিশেষজ্ঞদের মতে যদি সমুদ্র তলদেশে সব নুড়ি আহরণ ও নিষ্কাশন করা সম্ভব হয়, তাহলে বর্তমানে বিশ্বে প্রতি বছর বিভিন্ন প্রকার খনিজ যতটা পরিমাণ ব্যবহৃত হয় সেই হিসাবে ওই সামুদ্রিক নুড়ি থেকে নিষ্কাশিত রূপাতে আগামী 100 বছর, সীসায় আগামী 1000 বছর, লোহায় আগামী 2000 বছর, তামায় আগামী 6000 বছর, অ্যালুমিনিয়ামে আগামী 20,000 বছর, নিকেলে 1.5 লক্ষ বছর, ম্যাঙ্গানিজে 4 লক্ষ বছর চলে যাবে। ভাবতে পারছ কতটা পরিমাণ সঞ্চয় থাকলে আর মানুষের কতটা মানে প্রকৃতির যে দুর্গম জায়গাগুলো সেই জায়গাগুলোতে পৌঁছানোর অদম্য নেশা এবং সেখানে কী কী আছে খুঁজে বের করে দেখা, তাতেই কিন্তু এই ফেরোম্যাঙ্গানিজ নোডিউলস সেটা পাওয়া গেছে। এবং তাতে শুধু স্থলভাগের তো আছে অতি সামান্য অংশ, ওখান থেকে যে পুরোটা যদি বর্তমান বিশ্বে প্রতি বছর বিভিন্ন প্রকার খনিজ যতটা পরিমাণে ব্যবহৃত হচ্ছে, এখন যেটা আমরা ব্যবহার করছি এই হিসাবে ব্যবহার করলে আগামী 100 বছর রূপটা চলে যাবে সমুদ্র তলদেশে যে হারে রয়েছে। এখন যেভাবে ব্যবহার করছি সীসা, সেইভাবে ব্যবহার করলে আগামী 1000 বছর চলে যাবে। এখন লোহার যেভাবে ব্যবহার হচ্ছে আগামী 2000 বছর চলে যাবে ওই সমুদ্র তলদেশের লোহার। তামায় 6000 বছর, আমি আবারও বলছি না, ম্যাঙ্গানিজে 4 লক্ষ বছর চলবে। বর্তমানে উন্নত দেশগুলিতে বিশেষ পদ্ধতিতে ওইসব নুড়ি আহরণ করে বিভিন্ন প্রকার ধাতু নিষ্কাশন করা হচ্ছে।
ভারতেও এই কাজ শুরু হয়েছে। 1 লিটার সমুদ্র জলে গড়ে 67 মিলিগ্রাম ব্রোমিন আছে। আগুন নেভানোর কাজে ব্রোমিন ব্যবহৃত হয়। কচ্ছের রণে ব্রোমিন পাওয়া যায়। তাহলে ভারতও কিন্তু পিছিয়ে নেই। আমরা যেমন বর্তমানে দেখছি মহাকাশ জয় করা হচ্ছে, সেরকমভাবে কিন্তু সমুদ্র তলদেশকেও জয় করছে মানুষ, এবং ভারতও সেই কাজে পিছিয়ে নেই। 1 লিটার সমুদ্র জলে গড়ে 67 মিলিগ্রাম ব্রোমিন আছে। আগুন নেভানোর কাজে এই ব্রোমিন ব্যবহার করা হয়। এবারে সমুদ্রের মৃত্তিকার উপরিস্তর থেকে প্রাপ্ত সম্পদ। সমুদ্রের মৃত্তিকার উপরিস্তরে কী পাওয়া যায়? পেট্রোলিয়াম। উত্তর সাগর, ব্রিটেন ও নরওয়ের তৈলক্ষেত্র। তাহলে আমরা যদি ব্রিটেন এবং নরওয়ের তৈলক্ষেত্র দেখি, তার উত্তরে উত্তর সাগরে রয়েছে, যেটা ব্রিটেন এবং নরওয়ের দখলে আছে। পারস্য উপসাগরে আবু সাফা এবং বিশ্বের বৃহত্তম সমুদ্র গর্ভস্থ তৈলক্ষেত্র সাফানিয়াটা হচ্ছে আমাদের দক্ষিণ পশ্চিম এশিয়ার যে তৈল উৎপাদক অঞ্চল, তার মধ্যে পড়ে। এখানে সাফানিয়াতে রয়েছে বিশ্বের বৃহত্তম সমুদ্রগর্ভের তৈলখনি। মেক্সিকো উপসাগর ও আরব সাগর সংলগ্ন মুম্বাই দরিয়া, মুম্বাই হাই। কয়লা কোথায় পাওয়া যায়? স্কটল্যান্ড, জাপানের উপকূল থেকে কয়লা উত্তোলন করা হয়। এছাড়া যেটা বলছিলাম আগে, মুক্ত, ঝিনুক, টিন, বোরিক অ্যাসিড পাওয়া যায়। পৃথিবীর সর্বাধিক খনিজ তেল সঞ্চিত রয়েছে কোথায়? পৃথিবীর সর্বাধিক খনিজ তেল সঞ্চিত রয়েছে পারস্য উপসাগরে। আচ্ছা, এরপরে দেখব খাদ্য সম্পদ। খনিজ সম্পদ গেল, খাদ্য সম্পদ। সমুদ্র খাদ্য সম্পদের অফুরন্ত উৎস। সমুদ্রের খাদ্য সম্পদ সমূহের মধ্যে উল্লেখযোগ্য হল মৎস্য সম্পদ। অবস্থান অনুসারে সমুদ্রের খাদ্যোপযোগী মৎস্যকে 3 ভাগে ভাগ করা যায়। পিলেজিক মৎস্য, বানান কারেকশন করতে গেলাম, অন্য জায়গায় চলে গেল। সমুদ্রের উপরের অংশে বিচরণকারী মৎস্যকে পিলেজিক মৎস্য বলে। এটা বানানটা ভুল ছিল। সমুদ্রের উপরের অংশে বিচরণকারী মৎস্যকে পিলেজিক মৎস্য বলে। হেরিং মাছ এই শ্রেণীর মাছের মধ্যে উল্লেখযোগ্য। এছাড়া ম্যাকারেল, সার্ডিন, লচার্ড, ম্যানহ্যাটেন প্রভৃতি প্রধান। ডেমার্সাল মৎস্য, গভীর সমুদ্রে বিচরণকারী মৎস্যকে ডেমার্সাল মৎস্য বলে। কড এই প্রকার মৎস্যের কি হচ্ছে, বেশ কিছু বানানে কেন এত ভুল হচ্ছে? দেখি আমি এখানে কারেকশন করি। এটা মৎস্যের হবে বানানটা। ডেমার্সাল মৎস্যকে
এই প্রকার মৎস্যের মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হচ্ছে কড, ডিমার্সাল মাছ, যেগুলো গভীর সমুদ্রে বিচরণ করে। এছাড়া হ্যাডক আছে, হেঞ্চ আছে, হ্যালিবেট আছে, টুনা আছে। এরপরে দেখব অ্যানাড্রোমাস মাছ। যেসব মাছ সমুদ্র জলে বাস করলেও ডিম পাড়ার সময় মিষ্টি জলে চলে আসে। এদের মধ্যে ইলিশ, স্যামন এগুলো কোথায় বাস করে? সমুদ্রে বাস করে, কিন্তু ডিম পাড়ার সময় মিষ্টি জলে চলে আসে। এই জন্য আমরা বর্ষাকালে ওরা যখন ডিম পাড়তে আসে, না এখানে একটা প্রধান বানানে ভুল আছে, একটুখানি দেখে নিন। ডিম পাড়ার সময় যখন ইলিশ মাছ নদীতে চলে আসে, সেই সময় বেশি আমরা বলি ইলিশ উঠে। অ্যাকচুয়াল এরা হচ্ছে অ্যানাড্রোমাস মাছ। ডিম পাড়ার সময় সমুদ্রে থাকলেও ডিম পাড়ার সময় নদীতে চলে আসে, তখনই ওদেরকে ধরা হয় অ্যানাড্রোমাস মাছ। উইড উৎপাদন। সমুদ্র তলদেশে থাকা শৈবাল ও গাছপালাকে সি উইড বলে। বর্তমানে চীন, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, আমেরিকা প্রভৃতি দেশ বর্তমানে চীন, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, আমেরিকা প্রভৃতি দেশে সিউইড চাষ করা হয়। বর্তমানে সিউইড থেকে ভিটামিন, আঠা, রং, ওষুধ উৎপাদন করা হচ্ছে। প্লাঙ্কটন। জলে ভাসমান ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবকে প্লাঙ্কটন বলা হয়। এরা দু প্রকারের, উদ্ভিদ প্লাঙ্কটন ও প্রাণী প্লাঙ্কটন। ক্রিল। এটি চিংড়ির ন্যায় এক ধরনের প্রাণী। ক্রিল তিমির প্রধান খাদ্য। সমুদ্রে যে তিমি মাছ আছে তার প্রধান খাদ্য হচ্ছে এই ক্রিল, যেটা চিংড়ির মতো দেখতে। স্কুইডস। স্কুইডস হলো 5400 মিটার গভীরতায় প্রাপ্ত মাছ। ভূমধ্যসাগরীয় অঞ্চলে একটি খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। এরপরে দেখব শক্তি সম্পদ। আমরা খাদ্য সম্পদ দেখলাম, খনিজ সম্পদ দেখলাম, এরপরে দেখব শক্তি সম্পদ। বর্তমানে সমুদ্র থেকে বিভিন্নভাবে শক্তি বা বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো জোয়ার ভাটা শক্তি। সমুদ্রের জোয়ার ভাটায় যে প্রচণ্ড শক্তি নিহিত আছে, তা থেকে বর্তমানে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হচ্ছে। যেসব খাঁড়িতে বা মোহনায় কিংবা উপকূল জোয়ার ভাটার প্রকোপ বেশি, সেখানে বাঁধ নির্মাণ করে জোয়ার ভাটার শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা চলছে। যেমন 1966 সালে ফ্রান্সের লা রাসে খাঁড়ি, লা রাসে এস্টুয়ারি, এখান থেকে এরকমভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এই প্রকল্পের বিদ্যুৎ উৎপাদন প্রকল্পটি গড়ে 1966 সালে ফ্রান্সের লা রাসে খাঁড়িতে এই প্রকল্পের বিদ্যুৎ উৎপাদন প্রকল্পটি গড়ে ওঠে। এই প্রকল্পের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 250 মেগাওয়াট। এই প্রকল্পের প্রাথমিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল দৈনিক 10,000 কিলোওয়াট। বর্তমানে এখান থেকে বছরে 40 লক্ষ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। সম্প্রতি রাশিয়া, কানাডা, আমেরিকা যুক্তরাষ্ট্র, চীন, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশেও পরীক্ষামূলকভাবে এই প্রকার বিদ্যুৎ উৎপাদন প্রকল্প স্থাপিত হয়েছে। ভারতের করমণ্ডল উপকূলে কালপক্কমে পরীক্ষামূলকভাবে একটি স্বল্প ক্ষমতা বিশিষ্ট সামুদ্রিক জোয়ারভাটা বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে। ভারতের সুন্দরবন এলাকাতেও এই প্রকার বিদ্যুৎ উৎপাদন করা যায় বলে বিজ্ঞানীদের ধারণা। এরপরে দেখব সমুদ্র তরঙ্গকে কীভাবে কাজে লাগানো হয়েছিল। সমুদ্র তরঙ্গ থেকে শক্তি উৎপাদন। সম্প্রতি সমুদ্র তরঙ্গ বা সমুদ্রের ঢেউকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়েছে। 1978 সালে জাপানে পৃথিবীতে সর্বপ্রথম সমুদ্র তরঙ্গ থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। সম্প্রতিকালে আরও কয়েকটি দেশে এমনভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয়।
সমুদ্রবিজ্ঞানীদের মতে 1 কিলোমিটার দীর্ঘ সমুদ্র তরঙ্গ থেকে 500 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। তাহলে যেখানে সমুদ্র তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি সেখানে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাও বেশি। এরপরে সমুদ্র জলের উষ্ণতা থেকে বিদ্যুৎ উৎপাদন। সম্প্রতি সমুদ্র জলের উষ্ণতাকে ব্যবহার করে বিকল্প বিদ্যুৎ উৎপাদনের ভাবনা চিন্তা চলছে। যে সমস্ত সমুদ্রের তলদেশে অগ্নুৎপাতের সম্ভাবনা বেশি সেখানে তাপটাও বেশি হবে, সেখানে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনাও বেশি। সমুদ্র তলদেশের ভূতাপ শক্তি। সমুদ্র তলদেশের অগ্নুৎপাতের উষ্ণতাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের তোড়জোড় চলছে। এছাড়া সমুদ্রের তলদেশের অল্প গভীরে তাপের পরিমাণ বেশি, এই ধরনের তাপকে ভূতাপ শক্তি বলে। এ থেকেও বিদ্যুৎ উৎপাদনের প্রচেষ্টা চলছে। তাহলে দেখো যে সমুদ্র থেকে কি পরিমাণ জিনিস আমরা পাচ্ছি। এখানে সমুদ্র তলদেশের ভূতাপ শক্তি, উষ্ণতা থেকে শক্তি উৎপাদন, তরঙ্গ থেকে শক্তি উৎপাদন এবং জোয়ার ভাটা থেকে শক্তি উৎপাদন। তাহলে শক্তি উৎপাদন হলো এখানে খাদ্য সম্পদ, আমরা মাছ পেয়েছি, মাছের মধ্যে বিভিন্ন ভাগ দেখানো হয়েছে। এখানে খনিজের তো অফুরন্ত ভাণ্ডার রয়েছে। এর পরের ক্লাসে আমি সামুদ্রিক অবক্ষেপ নিয়ে আলোচনা করব এবং তারপরে ক্লাসটা শেষ হলে মানে 4 চ্যাপ্টারটা শেষ হবে এবং তখন এই চ্যাপ্টারের সমস্ত MCQগুলো নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। এগুলো সব সঞ্চয় বা অবক্ষেপে। সমস্ত নোটস রেডি, মন দিয়ে পড়াশোনা করো।